জীবদ্দশায় খুব অল্প কিছু লেখা লিখেছিলেন। কবি হিসেবে বা লেখক হিসেবে খুব কমই পরিচয় দিতেন, খুবই কমই জনসম্মুখে আসতেন। এই অল্প কিছু লেখা, অল্প কয়েকটি উপন্যাস, অল্প কয়েকটি গল্প গ্রন্থ আজও যাকে অমর করে রেখেছে বাংলাদেশের বাংলা কথা সাহিত্যে। তিনি আর কেউ নন, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম লেখক শহীদুল জহির। জীবদ্দশায় তিনি মাত্র 4টি উপন্যাস, 3টি গল্প গ্রন্থ লিখেছিলেন, কিন্তু যা লিখে রেখে গেছেন তা আজও তাকে স্মরণীয় করে রেখেছে বর্তমান প্রেক্ষাপটেও নানা দিক থেকে নানাভাবে। খুব সাধারণ জীবনযাপন করতেন, খুব সাধারণ মানুষের গল্প দিয়েই তিনি লিখেছিলেন তার রচনাগুলো। শহীদুল জহিরের জগৎ নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন অমর একুশে বইমেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মার্জিয়া শ্রেয়া। 708টি প্রকাশনা প্রতিষ্ঠান নিয়ে এবারের আয়োজনটি সাজানো হয়েছে। বাংলা একাডেমি, এই সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির যে প্রাঙ্গণ, দুটো জায়গাতেই বইয়ের স্টল, প্যাভিলিয়ন সব কিছু সমানভাবে সুন্দরভাবে বিন্যাস করে নিয়ে এই এবারের বইমেলা খুব সাজসজ্জার দিক থেকেও খুব সুন্দরভাবে নজর রেখেছেন। শুধুমাত্র যে বইয়ের দোকান, বইয়ের প্যাভিলিয়ন তাই কিন্তু নয়, দেখা গেছে বিভিন্ন স্টল, কোনোটি বিআরটিসি বাস, কোনোটি কুঁড়েঘর, কোনোটি ল্যাম্পপোস্ট, এক এক ঢঙে, নানা রঙে, নানা বৈচিত্র্যতায় এবারের বইমেলাটি সেজে উঠেছে। সেই সাথে এখানে শুধুমাত্র যে দর্শনার্থী, পাঠক কিংবা কোনো লেখকের ভক্তরা এসেছেন তা কিন্তু নয়। বই প্রেমী থেকে শুরু করে বইমেলায় নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সের দর্শক সমাগম কিন্তু রয়েছে এই বইমেলাতে। তাতে শুধুমাত্র যে কবি লেখকদের সম্প্রীতি বন্ধন, পাঠকদের সম্প্রীতি বন্ধনের চর্চা চলছে এখানে তা কিন্তু নয়, জ্ঞানের চর্চাও চলছে প্রতিটি স্টলে, প্রতিটি মোড়ে, চত্বরে, রাস্তায়। এই অমর একুশে বইমেলায় জ্ঞানের চর্চা থেকে শুরু করে সম্প্রীতি বন্ধন এবং লেখকদেরও নানা ইতিহাস নিয়ে কথা চলছে। আমাদের আজকের বিষয় শহীদুল জহিরের জগৎ। শহীদুল জহির 1953 সালের 11ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং 2008 সালে তিনি এই পৃথিবী ত্যাগ করে চলে যান। জীবদ্দশায় তিনি খুব অল্প কিছু রচনা করেছিলেন। সে রাতে পূর্ণিমা ছিল, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, ডুমুর খেকো ও অন্যান্য মানুষের গল্প, কাঁচা, আগারগাঁও কলোনিতে, নয়নতারা ফুল নেই কেন, এরকম অসংখ্য রচনা তিনি রেখে গেছেন পাঠকদের জন্য। পেশাদারিত্বের জায়গা থেকে তিনি ছিলেন একজন সরকারি আমলা, সরকারের কাজ করতেন, তদন্ত কর্মকর্তা হিসেবেও তিনি কাজ করেছেন। ময়মনসিংহ, সাতকানিয়া, ফুলবাড়িয়া, ঢাকা, এই জায়গাগুলোতে তার বিচরণ ছিল। স্কুল জীবন বা পড়াশোনার কথা যদি বলি, তার বাবাও, শহীদুল জহিরের বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন বলে তার শিশুবেলা, তার ছোটবেলা, পড়াশোনা সব কিছুই বিভিন্ন জায়গায় গিয়ে তাকে করতে হয়েছে, একই জায়গায় তিনি করতে পারেননি, যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শহীদুল জহিরের দেখাশোনা হয়েছে, খুব কাছাকাছি যেতে পেরেছেন, তাদের গল্প নিয়ে, তাদের জীবনের গল্প নিয়ে তিনি জানতে পেরেছেন, কাজ করতে পেরেছেন। তার সেই অভিজ্ঞতাগুলোই তার লেখায় উঠে এসেছে। যদি আমি বলি তার চরিত্র থেকে উঠে আসা কিছু, তার গল্পগুলো থেকে উঠে আসা কিছু চরিত্রের নাম আমি যদি বলি, আব্দুল মজিদ কিংবা মায়েরানী কিংবা মোহাম্মদ সেলিম কিংবা বধু মৌলানা, এই যে চরিত্রগুলো তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করে তার গল্পগুলোতে। শহীদুল জহির শুধুমাত্র যে তার সরকারি আমলা হিসেবেই তার জীবন কাটিয়েছেন, সরকারি আমলা হিসেবে অনেকেই কিন্তু তার লেখার আত্মপ্রকাশ করেছেন, লিখেছেন অনেক গল্প, অনেক কবিতা, হয়তো বা অনেক উপন্যাস। কিন্তু শহীদুল জহিরের বিশেষত্ব হচ্ছে তার গল্পে, তার ভাষায়, তার নতুন সৃষ্টিতে। তিনি বাংলা সাহিত্যে তার রচনায় যে
তার রচনায় যে কথা লিখে রেখে গেছেন, আমি যদি বলি জীবন ও রাজনৈতিক বাস্তবতার কথাই যদি বলি, তাহলে সেখানেও তিনি যে গল্পগুলো বলে গেছেন একেবারে সাধারণ জনগণের, যে গল্পগুলো হয়তো আগে পরে নানাভাবে আসলেও যে জাদু বাস্তবতায় তিনি নিজেকে মহিমান্বিত করেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ বা শামসুল হকের মতো লেখকদের তিনি যেভাবে অনুসরণ করেছেন তার ভাষাশৈলীতে, তার লেখায় নতুন একটি রীতি তিনি প্রবর্তন করেছেন, যাকে শহীদুল জহিরীয় রীতি বলা হয় বাংলা কথা সাহিত্যে। দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে এই বইমেলার অন্য প্রান্তে আছেন সহকর্মী শাতিলা শারমিন। শহীদুল জহিরের জগৎ নিয়ে আরও কথা বলতে এবং বইমেলার আরও নানা বিষয় নিয়ে জানাতে আপনাদের সাথে এখন যুক্ত হবেন শাতিলা শারমিন। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। আমরা আছি মেলার যে প্রান্তে, সেখানে এখন দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় কিন্তু অনেক বেড়েছে। আজকে মেলার পঞ্চম দিনের তুলনায় যে ভিড়গুলো হয়েছে, যে ভিড় বেড়েছে, সেই ভিড় জানান দিচ্ছে যে এবারের বইমেলাও কিন্তু বইপ্রেমীদের মুগ্ধ করে রাখবে এবং এবারের বইমেলায়ও নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, যারা শিশু কিশোর, তারাও তাদের মনন এবং যে তাদের ভাষা, দেশ সম্পর্কে জানার যে আকুতি নিয়ে বড় হচ্ছে, সেটি অনেকটা পূরণ করতে পারবে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আমার সহকর্মী একটু আগে আপনাদেরকে জানিয়েছেন। সেটি হচ্ছে শহীদুল জহিরের কাব্য চিন্তার জগৎ, তার লেখালেখি, তার জীবনকে বোঝার যে ক্ষমতা, সেই বোঝার ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, তিনি তার সঙ্গে শহীদুল জহিরের লেখার একটি মিল অন্তত আমি খুঁজে পাই। পারভেজ হোসেন কথা সাহিত্যিক, তিনি আমাদেরকে জানাবেন যে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে শহীদুল জহির কেন এখনও অনেকটা প্রাসঙ্গিক, এখনও তিনি আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন যে পথে আসলে লেখা তার উদ্দেশ্য খুঁজে পায়, মানুষকে চিন্তা করতে শেখায়। সেই জায়গা থেকে পারভেজ ভাই, আপনি যখন লেখালেখি করছেন, আপনার লেখালেখির সঙ্গে আমি শহীদুল জহির স্যারের লেখালেখির অনেকটা মিল পাই। এইটা কি শুধু আমারই মানে মনের চিন্তা, নাকি আসলেই আপনি এভাবে চিন্তাও করেন? ধন্যবাদ। না, আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি একমত হতে পারছি না, তবে একটা জায়গায় আমাদের হয়তো মিল আছে, যে আমরা খুব সিরিয়াসলি সাহিত্যটাকে নিয়েছি এবং জীবনকে দেখা এবং সেই জীবনের ছবি আমাদের লেখালেখিতে তুলে ধরার যে প্রক্রিয়া, সে জায়গাটিতে আমরা যথাসম্ভব সৎ থাকার চেষ্টা করেছি। আমাদের মিলটা হয়তো এই জায়গাটাতে। তারপরে যেহেতু সমসাময়িক লেখক আমরা, কোথাও না কোথাও আমাদের তো একটা পারস্পরিক নৈকট্য আমাদের লেখায় আপনারা পাবেন, এটাই স্বাভাবিক। একটা প্রশ্ন, সেটা হচ্ছে তিনি সরকারি চাকুরিজীবী আমলা ছিলেন। তিনি যেভাবে বুঝতে চেয়েছেন, যেভাবে দেখাতে চেয়েছেন পাঠককে, তার কল্পনার জগৎকে, সেই জায়গা থেকে একজন নিভৃতচারী মানুষ, কিন্তু সাহিত্য মূল্যে তাকে যদি বিশ্লেষণ করতে বলি আপনাকে, সেটা কেমন হবে? অবশ্যই একজন নিভৃতচারী মানুষ ছিলেন শহীদুল জহির। খুবই উঁচু পদে উনি চাকরি করতেন, কিন্তু তার অফিসের কেউই জানতেন না একটা সময় পর্যন্ত যে শহীদুল জহির এই মাপের একজন লেখক বা তিনি লেখালেখি করেন। আমরা যখন তার প্রথম একটা উপন্যাস হাতে পাই এবং পড়েছি, সেটা ছিল নিউজ প্রিন্টে ছাপা। ভাবতে পারবেন না, একটা চটি বই আছে না, ওই রকম বাংলা বাজার থেকে প্রকাশিত একটি বই, জীবন ও রাজনৈতিক বাস্তবতা। নামটাও ছিল অদ্ভুত। এটা কিন্তু মুক্তিযুদ্ধের বই আমাদের, কিন্তু মুক্তিযুদ্ধের বয়ানটাও উনি সেখানে এমনভাবে হাজির করেছেন যে এর আগে কেউ এভাবে যে আমাদের এই মহান মুক্তিযুদ্ধকে উপস্থাপন করা যায় কেউ ভাবেনি হয়তো। তো তার জাদু বাস্তবতা, এটা তো বলতেই হচ্ছে, তিনি তার সাহিত্যে জাদু বাস্তবতাকে যেভাবে নিয়ে এসেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ একজন মানুষের কি অনুভূতি, নিম্নবর্গের মানুষের কি অনুভূতি, এটা তার লেখায় যেমন ফুটে উঠেছে, আপনার লেখায়ও কিন্তু আমরা এই জিনিসটা পাই। তো এইটা যদি হচ্ছে একটু আমাদেরকে বলেন, লেখক কোন চিন্তা থেকে এই অনুভূতিগুলোকে ধরতে চান? আপনার লেখায় আপনি কোন মানুষের
জীবন তুলবেন, এটা হচ্ছে আপনার অভিরুচি বা আপনি কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। শহীদুল জহির যে শুধু গ্রামীণ পটভূমিতে লিখেছেন তা না, ওনার কিন্তু মূল একটা জায়গা হলো পুরনো ঢাকা, এবং পুরনো ঢাকার মানুষজনকে নিয়ে উনি, যেমন আখতারুজ্জামান ইলিয়াস, তার একটা বিশাল প্রেক্ষাপট হচ্ছে পুরনো ঢাকা। শহীদুল জহির কিন্তু অনেকটা এরকম। আর আপনি যে বললেন যে জাদু বাস্তবতা, আসলে ল্যাটিন আমেরিকার এই যে একটা ধরন সাহিত্যের, অর্থাৎ আমি যে বাস্তবকে দেখি সেই বাস্তবের তলেও যে আর একটা বাস্তব থাকে, সেই তলের বাস্তবটাকে সামনে এনে হাজির করা, এবং এটা একটা কৌশল সাহিত্যের। আমি যা বলতে চাচ্ছি সেটা একটা ভিন্ন কৌশলে হাজির করলাম, ভাষাভঙ্গিটাও ভিন্ন শহীদুল জহিরের। তো এই সব মিলে উনি যে একটা জগৎ তৈরি করেছেন, যে খানিকটা অন্ধকারাচ্ছন্ন, আবার পরিষ্কার, আবার যেন বুঝতে পারি না, আবার যেন বুঝে ফেলছি। উনি টুইস্ট করছেন, ফান করছেন, তার মধ্য দিয়েও জীবনের ক্ষতগুলোকে, জীবনের নিষ্পেষণকে, নিপীড়িত মানুষের জীবন যন্ত্রণাকে, এবং সর্বোপরি মানে সার্বিক একটা যে পরিমণ্ডল ওই মানুষগুলোকে কেন্দ্র করে, তাকে উনি যেভাবে হাজির করেন সেটা আসলে অভিনব। আমরা ওনার সাথে অনেকেই বলেন যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখার এক ধরনের উপজীব্যগুলো পাওয়া যায় ওনার কাছে। তো এই জায়গা থেকে শহীদুল জহির আসলে কতটা সার্থক বাংলা লেখায়? তিনি তো আলাদা জহিরীয় যে ধারা তৈরি করেছিলেন, সেই জায়গার মূল্যায়নটা যদি তাকে একটু করেন। দেখুন, ল্যাটিন আমেরিকার যে জীবন, সেই জীবন এমন যে পুরো ল্যাটিন আমেরিকার বাস্তবতার সঙ্গে আমাদের এই সমতল ভূমির বাস্তবতা কিন্তু খুব একটা যায় না। ওখানকার জীবনের যে অস্থিরতা ছিল, যে রাজনৈতিক অস্থিরতা ছিল, সেখানে মানুষের নিরন্তর যে ফাইটের মধ্যে দিয়ে মানুষগুলোকে বেঁচে থাকা, আমাদের এখানে জীবনের বেঁচে থাকারও অনেক ফাইট আছে, কিন্তু একটা সমতল ভূমির মানুষ আমরা। একটু থামাতে হচ্ছে পারভেজ ভাই, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব এবং এরপরে আমরা আবার ফিরে আসব ল্যাটিন আমেরিকার যে জাদু বাস্তবতা নিয়ে, যে ওখানকার শিল্প সাহিত্যিকরা যেভাবে কাজ করেছেন, এখানকার শহীদুল জহির প্রসঙ্গ নিয়ে ফিরে আসছি দর্শক। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার ফেরত আসছি এবং আমরা যে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে শহীদুল জহিরের লেখার জগৎ। সেই জগতে আমরা খুঁজে পাচ্ছি এখন সেই রকম মণিমুক্ত, যে মণিমুক্তগুলো তিনি ছড়িয়ে দিয়ে গেছেন। বলা হয়ে থাকে শহীদুল জহিরীয় যে ধারা, সেই ধারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। সেই সমৃদ্ধ ধারার আলোচনা নিয়ে আমাদের সঙ্গে আছেন কথাশিল্পী পারভেজ হোসেন, এবং তার কাছে আমার যে শেষ প্রশ্নটা ছিল সেটি হচ্ছে যে ল্যাটিন আমেরিকার সাথে বাংলাদেশের সাহিত্যের একটি তুলনা আমরা শুনছিলাম তার মুখে, সেই জায়গাতে যাব। এবং আরেকটি জিনিস, সেটি হচ্ছে যে শহীদুল জহির স্যারের সাথে আপনার নিশ্চয়ই আপনারা সমসাময়িক লেখক, আপনার সঙ্গে তার কোনো স্মৃতির কথা যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে ল্যাটিন সাহিত্যের সঙ্গে আমার সাহিত্যের যথেষ্ট পার্থক্য আছে। ওই দেশের জীবনযাপন আর আমার জীবনযাপন এক নয়, কিন্তু ল্যাটিনের সবচাইতে নাম করা হুয়ান রুলফো থেকে শুরু করে গার্সিয়া মার্কেজ পর্যন্ত বা তারও পরের লেখকদের মধ্যে যে একটা ধরন, যেটাকে জাদু বাস্তব ধরন বলি, আসলে ওটা এক বাস্তব থেকে সেই জাদু বাস্তবে এসছে। আর আমার এখানে শহীদুল জহির ওই ফর্মটাকে ব্যবহার করছেন আমার জীবনযাপনের ক্ষেত্রে। ফলে আমার বাংলা সাহিত্যে একটা নতুন ধারার তৈরি হয়, ভাষায়, বয়নভঙ্গিতে। আমি মনে করি এ কারণেই শহীদুল জহির যথেষ্ট জনপ্রিয়, এবং সত্যি অসাধারণ গল্প বলার কৌশল, এবং সেই লেখাগুলির ভিতরে এমন স্বাচ্ছন্দ্য বিষয় ছিল যে আপামর সবাই তার লেখা পছন্দ করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তো তার লেখায় মুগ্ধ ছিল। আর আপনি যেটা বললেন যে তার সঙ্গে আমার ব্যক্তি পরিচয় কবে থেকে, আমাকে কে নিয়ে গেছিল আজ মনে নেই। আমার তখন জীবন রাজনৈতিক বাস্তবতা উপন্যাসটি পড়া হয়েছে। তখন আমরা ছোট কাগজ করি, সংবেদ নামে একটা ছোট কাগজ ছিল। তো আমরা ভাবলাম যে এই কাগজে এই উপন্যাসটির একটি আলোচনা ছাপবো। সে কারণেই তার বাসায় একবার যাওয়া, যে তার সঙ্গে একটু পরিচয় হয়ে আসে। গিয়ে দেখি কলোনির একটি রুমের মধ্যে চৌকির উপরে মশারি টাঙানো একটা চৌকি,
অর্ধেক মশারি খোলা এবং শহীদুল জহির ওখানে বসে আছেন। আমরা গিয়ে ঢুকলাম, তার ওই চৌকির তলায় হাঁড়িকুড়ি, এভাবেই একটা লোক, তখনও উনি সরকারি কর্মকর্তা ছিলেন, এভাবেই তার জীবন- নিতান্ত আটপৌরে জীবনযাপন যেটা বলে উনি সেটা করে গেছেন। উনি তো চিরকুমারও ছিলেন। হ্যাঁ, এই যে চিরকুমার মানে মানুষটির এই যে জীবন, সেটি দেখে আমরা তাজ্জব হয়েছিলাম সেদিন। যাই হোক, কিছু গল্প টল্প করে এসেছি, এরপরে বহুবার তার সঙ্গে আলোচনার সময় সুযোগ আমাদের এসছে, করেছি। আর আজকে বলতে আমার খারাপ লাগছে যে শেষ শহীদুল জহিরকে দেখি এই বাংলা একাডেমির নজরুল মঞ্চে, যখন তার লাশটি নিয়ে আসা হলো। আমরা গুটি কয়েক মানুষ ছিলাম এবং আমার হাত ধরেছিলেন সৈয়দ শামসুল হক, খুবই বিষণ্ণ, বলে দেখো পারভেজ, আমি কাঁধে তুলবো, কিন্তু হ্যাঁ, সেই দিনটির কথা ভুলবো না। আপনার একটা কথা ওনার সম্পর্কে বলতেই হয়, সেটি উনি প্রজন্মের পর প্রজন্ম তো ওনার লেখা পড়ে যাচ্ছেন, ওনার প্রাসঙ্গিকতা থেকে যাবে। ওনার একটা সমালোচনা সবাই করেন যে ওনার লেখাটা সবার বোধগম্য হয় না। এই জায়গার সমালোচনাটার আপনি কি উত্তর দেবেন? না, ওই যে বললাম যে লেখার আলাদা একটা ঘোর তৈরি করেন উনি, সেই ঘোরের নানান অর্থ থাকে, নানান মাত্রা থাকে, কে কিভাবে নেবেন, হ্যাঁ, সেটা একটা ব্যাপার। তবে আমার একটা সমালোচনা আছে শহীদুল জহিরের ব্যাপারে, যে ওনার লেখার উনি যে বৃত্তটা তৈরি করেছেন, এটা এমন একটা বৃত্ত যে নিজের লেখার সেই পরিমণ্ডলের মধ্যে নিজেই আবদ্ধ হয়ে যাওয়া, সম্ভবত এটা শহীদুল জহিরের মধ্যে ঘটে গিয়েছিল। তো আমি মনে করি না এতে একজন লেখক খাটো হয়ে যান। শহীদুল জহির অনেক বড়, আমাদের সময়ের একজন অন্যতম কথা সাহিত্যিক শহীদুল জহির, যার লেখা আমি যখনই পড়ি তখনই আমাকে নাড়া দেয়, ভালো লাগে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আবারও দেখা হবে পারভেজ হোসেন এবং অন্য কোনো একটা বিষয় নিয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ যে মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিলাম শহীদুল জহির সম্পর্কে, যে কথাগুলো আমরা জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে শহীদুল জহির মানুষ হিসেবে, লেখক হিসেবে, একজন সহযোদ্ধা হিসেবে কেমন ছিলেন, এবং সেই কেমন থাকার বিষয়টি আমাদের সঙ্গে যে অতিথি ছিলেন কথাশিল্পী, তারই সমসাময়িক পারভেজ হোসেন এত সুন্দর করে বলেছেন যে শহীদুল জহিরের প্রাসঙ্গিকতা যুগ যুগ ধরেই থেকে যাবে, তার লেখার যে জাদু বাস্তবতা সেটি মানুষকে সবসময় নাড়িয়ে যাবে, এবং তার যে শহীদুল জহিরের যে ধারা, সেই ধারাটিও থেকে যাবে, এবং নতুন যে লেখকরা আসছেন, নতুন যে প্রকাশকরা থাকছেন, তারা এই ধারায় বই লেখা এবং সব কিছু চিন্তা করার যে বিষয়গুলো, সেগুলো হয়তো আমরা নিতেই থাকবো, আমরা জানতেই থাকবো, শহীদুল জহিরকে পড়তেই থাকবো। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী, তিনি জানিয়েছিলেন আপনাদের প্রথমে শহীদুল জহির সম্পর্কে, এখন তিনি আমার সঙ্গে যোগ দিচ্ছেন। এবং যেটি শ্রেয়া বলতেই হচ্ছে সেটি হচ্ছে যে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, সেটি শহীদুল জহিরের যে মুগ্ধতা, যে আবেশ, তার লেখা নিয়ে অসংখ্য নাটক, অসংখ্য চলচ্চিত্র এবং অসংখ্য চিত্রায়নও হয়েছে। তার জাদু বাস্তবতার চিত্রায়নগুলো মানুষকে মুগ্ধ করেছে। সেই জায়গায় তার চরিত্রগুলো আপনার কেমন লাগে? কোন চরিত্র আপনার সবচেয়ে প্রিয়? চরিত্রের কথা যদি আমি বলি, শহীদুল জহির তার গল্পগুলোতে খুব সাধারণ চরিত্রই কিন্তু ফুটিয়ে তুলেছেন। আমি অনেক বেশি বলতে গেলে আসলে অনেকগুলো চরিত্র, তো তার একটা গল্পে আসলে 2-3টা চরিত্র নিয়ে তিনি কোনো গল্প বা উপন্যাস লেখেননি। তার সবগুলো লেখাতেই অনেকগুলো চরিত্র, অনেকগুলো শ্রেণী পেশা ফুটে উঠেছে। তো সেই জায়গা থেকে আমার পছন্দের চরিত্র মায়ারানী মোহাম্মদ সেলিম, এবং সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে বধূ মাওলানা। তার যে একটি ব্যাখ্যা, যে আকাশের দিকে তিনি মাংসের টুকরো ছুঁড়ে দিচ্ছেন, এই যে ব্যাখ্যাটা, এই যে চিত্রটা, এই লাইনটা পড়ার পর আমার যে ইমাজিনেশনে বধূ মাওলানার যে একটা চিত্র ফুটে উঠেছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা মানে বর্তমান সমাজে এসেও এরকম বহু বধূ মাওলানা হয়তো বা দেখতে পাবো। কিংবা এই যে আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল নেই কেন, কিংবা কাটা, কিংবা ডুমুর খেকো অন্যান্য গল্প, এই যে ওখানকার যে কথাগুলো, ওখানকার যে সহজ কিন্তু গভীরের যে অনুভূতিগুলো, এগুলো আসলে অসাধারণ, মানে অন্য জগতে নিয়ে যায়, এবং একটা সময় পরে গা ছমছম করে, এবং পরে
তৎক্ষণেই মনে হয় যে কেন গাটা আসলে ছমছম শহীদুল করছে। জহির আসলে কি ওই যে চরিত্রগুলো নিয়ে তার যে পরিস্থিতিটা তৈরি করে তাকে একটা গল্পের আবেশের মধ্যে চরিত্রগুলোকে ফেলে দিয়ে পাঠককে সেখানে আহ্বান জানান। তার যে সেই গল্প বলার যে তার যে সেই ধরনটা, এই যে কিছুক্ষণ আগেও আপনি আলোচনা করছিলেন যে তার ভাষা শৈলী এবং তার গল্প বলার যে ধরন, তার যে বাক্য গঠন, ছোট ছোট 3-4টে বাক্যকে তিনি একসাথে একটা দীর্ঘ বাক্য করে দিলেও পাঠক যে সেটাকে খুব সহজে বুঝতে পারতেন। এই যে এবং আমি যদি বলি সেরাতে পূর্ণিমা ছিল উপন্যাসের মধ্যে তিনি একই ঘটনার একই বাক্যের অনেকগুলো পুনরাবৃত্তি করেছেন, কিন্তু পাঠক একবারের জন্য বিরক্ত হয়নি। 14 বার তিনি চিরকুটে একটি মাত্র লাইন লিখেছেন, তুমি কিছু কও না কেন, কিন্তু সেটি কিন্তু বিরক্তির উৎপাদন করেনি। একটিবারের জন্য এই একটি লাইন কোনো পাঠককে কেউ বলতে পারবে না যে এই জায়গাটা আমার বিরক্ত লেগেছে, কেন এত পুনরাবৃত্তি হয়েছে। তো এই যে কৌশলটা, এই যে তার বাক্য লেখার, এই যে গল্প বলার যে ধরন, তার চরিত্রর মধ্যে যেই মানে বিশ্লেষণ করার যে বিষয়টি, যে শ্রেয়া নিয়ে নিতে হচ্ছে, আমাদের হাতে আর সময় নেই। দর্শক, আমরা বইমেলাতে ছিলাম এবং বই মেলার যে আবেশ, সেই আবেশে শহীদুল জহিরের জগৎ নিয়ে আমরা ছিলাম। শহীদুলের জহিরের জগৎ থেকে বের হয়ে যদি এই মেলার কথা বলতে হয়, নতুন প্রজন্ম যারা এখনও গুটি গুটি পায়ে মেলায় আসছে অভিভাবকদের সঙ্গে, তারাও শহীদুল জহিরকে চিনবে, জানবে, পড়বে এবং সেই জাদু বাস্তবতা যা মুগ্ধ করে রাখে সবাইকে, সেই জাদু বাস্তবতায় তারাও হয়তো অংশ নিতে পারবে, কথা বলতে পারবে এবং কিছু না কিছু বাংলা সাহিত্যে যোগ করতে পারবে। শাতিলা, আমি আরো একটি বিষয় এখানে বলতে চাই। আজকে 5 ফেব্রুয়ারি গণগ্রন্থাগার দিবস, জাতীয় গণগ্রন্থাগার দিবস। এই সবারই উচিত আমাদের এই সময়ে গণগ্রন্থাগার দিবস আছে, সবাই যেন বইমেলা আসে এবং এই বইমেলার আয়োজনকে উপভোগ করে।